সুপ্রিয় দর্শক, সকলকে দৈনিক আধুনিক কাগজের স্টুডিও আয়োজন ইজি টকে স্বাগত জানাচ্ছি আমি মঈনুদ্দিন। আপনারা জানেন মে মাসের শেষ দিকেই কিন্তু হজের মূল কার্যক্রম শুরু হবে। সেই বিষয়টিকে আসলে সামনে রেখে সিলেটের হজ এজেন্সি, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের সহ বিভিন্ন যে এজেন্সিগুলো আছে তারা তাদের কার্যক্রম বিস্তৃত করেছেন, মানুষও প্রস্তুতি নিচ্ছেন হজের জন্য। এই অবস্থায় আসলে আগামী যে হজ অনুষ্ঠিত হবে, আমরা দেখে থাকি প্রতি বছরই শিডিউল বিমানের ফ্লাইটের জটিলতা দেখা দেয়, নানান ভোগান্তি হয় আসলে যাত্রীদের। তো এইগুলা আছে, পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধের একটা প্রভাবও এবার পড়বে নিশ্চয়ই হজে যাওয়ার আগে। তো এই সকল বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এবং সিলেট চেম্বারের সাবেক পরিচালক, সিলেটের যারা হজ উমরা করে থাকেন তাদের কাছে অত্যন্ত সুপরিচিত একটি নাম লতিফ ট্রাভেলস। এই লতিফ ট্রাভেলসের অন্যতম পরিচালক জহিরুল হক চৌধুরী শিরুকে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মঈনুদ্দিন মঞ্জু ভাই। আজকে আধুনিক কাগজের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জহিরুল হক শিরু, আপনার কাছে একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে চাই যে ওমরা তো আসলে হজের কারণে আপনারা বন্ধ, ওই সময় বন্ধ থাকে ওমরার যে বিষয়টা, তো এখন যে পরিস্থিতি মধ্যপ্রাচ্যের, এই পরিস্থিতিতে ওমরায় কতটুকু প্রভাব পড়েছে ওমরা যাত্রীদের ক্ষেত্রে, ফ্লাইট শিডিউল বা এরকম আনুষঙ্গিক সব বিষয় মিলিয়ে কোন প্রভাব পড়েছে কিনা? জি ধন্যবাদ। এই যে বিগত রমজান মাসে যুদ্ধ শুরুর প্রাক্কালে ওমরা যাত্রীদের অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন উমরা যাত্রী যারা, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা উমরা যাত্রী যারা গিয়েছেন। যুদ্ধের শুরুতেই কিন্তু সকল ফ্লাইটগুলা বন্ধ হয়ে গিয়েছিল। কোন ফ্লাইটগুলা? যেগুলা সরাসরি বাংলাদেশ থেকে জেদ্দা অথবা মদিনা যায়, সেই ফ্লাইটগুলা কিন্তু চলমান ছিল। কিন্তু সৌদি এয়ারলাইন্সের, বাংলাদেশ বিমানের, এই দুইটাই এয়ারলাইন্সের, ইউএস বাংলা, তাদের ফ্লাইটগুলো চলমান ছিল। কিন্তু আমাদের দেশের, বাংলাদেশের বা বিশেষ করে সিলেটের উমরা যাত্রী যারা যারা থার্ড ক্যারিয়ার মানে ভায়া হয়ে যারা যান, বিশেষ করে ওমান এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, কুয়েত এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স, যেহেতু যাওয়ার পথে বিভিন্ন ডেস্টিনেশন মধ্যপ্রাচ্যের দেশ ধরে তারপরে যেতে হয়, এই ফ্লাইটগুলা কিন্তু পুরোপুরি বন্ধ ছিল। তো উমরা যাত্রীরা ওইখানে যারা গেছেন তারাও অনেকে আসতে পারতেছেন না এখনো পর্যন্ত, আবার অনেকে যেতেই পারেননি, কারণ ফ্লাইটগুলা ক্যান্সেল হয়ে গেছিল যুদ্ধের কারণে। তো সরাসরি ফ্লাইটে যারা গিয়েছেন তাদের কোনো সমস্যা হয় নাই, কিন্তু ভায়া ফ্লাইটে যারাই গিয়েছেন তারা কম বেশি সবাই অসুবিধার সম্মুখীন হয়েছেন। ওই ফ্লাইটটা ক্যান্সেল হওয়ার পরে উমরা যাত্রী যারা তারা বিভিন্নভাবে সরাসরি ফ্লাইটে বেশি দামের টিকিট কেটে তারা আবার বাংলাদেশে ফেরত এসেছেন। এখন পর্যন্ত আমি যতদূর জানি কিছু কিছু উমরা যাত্রী যারা তারা এখনো আটকা অবস্থায় আছেন, কারণ তাদের যে ফ্লাইটের দাম ছিল 70,000 80,000 টাকার রিটার্ন, এক পাশটা যখন মানে যেতে ওনারা পেরেছেন, যুদ্ধের কারণে আসতে যখন পারেননি, তখন ওনার আসার টিকিটটা নতুন করে টিকিট কেটে আসতে হচ্ছে। এবং যেহেতু মাত্র লিমিটেড ফ্লাইট, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স আর ইউএস বাংলা, এই তিনটা এয়ারলাইন্স ছাড়া সরাসরি আমাদের সাথে জেদ্দার বা মদিনার, ঢাকার সাথে কোনো যোগাযোগ তখন ছিল না। সে কারণে অনেক বেশি মূল্যের টিকিট দিয়ে তারা বাংলাদেশে ব্যাক করতে বাধ্য হচ্ছেন। তো এতে আসলে সরকার কি পদক্ষেপ নিচ্ছেন এই ক্ষেত্রে? সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে কিনা? সরকারের তরফ থেকে আমি যতদূর জানি যে বাংলাদেশ হজ মিশন জেদ্দা মদিনা থেকে বিভিন্ন হজ যাত্রী, উমরা যাত্রী যারা অসুবিধার সম্মুখীন হয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া
বাংলাদেশের সরকারের তো কোনো করার কিছু ছিল না, কারণ টিকিটের দাম অনেক হাই ছিল এবং ইচ্ছে করলেও টিকিট অ্যাভেলেবল ছিল না। এখানে দায়িত্বের জায়গা ছিল যে এজেন্সিগুলার, যে এজেন্সিগুলার মাধ্যমে ওনারা গিয়েছেন, হয়তো বেশিরভাগ এজেন্সি চেষ্টা করেছে তাদের সাথে যে বাড়তি যে খরচ যেটা, এটা অনেক অনেক অনেকাংশে হাজিদের উপরে মানে পড়েছে, অনেকাংশে এজেন্সিগুলাও কিন্তু চেষ্টা করেছে তাদের হাজিদেরকে অ্যাকোমোডেশন দেওয়ার জন্য, তারপরে তাদের যে রিটার্ন টিকেটের ফ্লাইটটা রিশিডিউল করার জন্য সর্বোচ্চ চেষ্টা সবাই করেছে। যাই হোক, এই অসুবিধার মধ্যেও তো মানুষ থেমে নেই, মানুষ যাচ্ছেন, ওমরা করছেন এবং ফেরত আসছেন। আগামী 18 তারিখ থেকে সম্ভবত হজের ফ্লাইট শুরু হবে, এরকম একটা আমরা সংবাদ দেখলাম, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কায়কোবাদ সাহেব করেছেন। তো এটা কি মানে শুরু হচ্ছে ঢাকা থেকে না সিলেট থেকে? এটা কবে থেকে শুরু হচ্ছে? ধন্যবাদ। আসলে দীর্ঘদিন আমরাও কিন্তু অনেক একটা টেনশনের মধ্যে ছিলাম এই যুদ্ধের যে সমস্যার কারণে আদৌ আমরা হজ যাত্রীরা হজে যেতে পারবেন কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে। আমাদের সরকারি বেসরকারি সকল ফ্লাইট শুরু হবে বাংলাদেশ থেকে। 18 এপ্রিল প্রথম ফ্লাইট উদ্বোধন হবে। সিলেট থেকে লতিফ ট্রাভেলসের সহ আরও 2-1টা এজেন্সির আমরা 19 তারিখে প্রায় 220 জন হজযাত্রীদের ফ্লাইট পরিচালনা করব। এটা সিলেট থেকে ঢাকা হয়ে ওনারা মদিনায় যাবেন সরাসরি, এবং ওনারা হজের পরপরই আবার জেদ্দা থেকে ঢাকা হয়ে সিলেটে ব্যাক করবেন। আমাদের সিলেটের হজ এজেন্সি অ্যাসোসিয়েশন হাবের পক্ষ থেকে আমরা বাংলাদেশ বিমানকে যে যতগুলা ফ্লাইটের জন্য আবেদন করেছিলাম, সিলেট থেকে সরাসরি ফ্লাইট প্রথম শুরু হবে হলো 3 মে, 14 মে, 15 মে, 16 মে, 17 মে, 18 মে। 3, 14, 15, 16, 17, 18 প্রায় 6টা ফ্লাইট কিন্তু সিলেট থেকে সরাসরি যাবে, এবং সেগুলা জেদ্দা অথবা মদিনা থেকে সরাসরি সিলেট আসবে। আমাদের চাহিদা অনুযায়ী আলহামদুলিল্লাহ আমি আপনার মাধ্যমে বাংলাদেশ বিমানকে ধন্যবাদ জানাবো যে আমরা বিগত দিনের মতন আমরা সিলেটের হজ যাত্রীদের যে চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী ওনারা আমাদেরকে ফ্লাইট দিতে সক্ষম হয়েছেন। আমরা ওনাদের প্রতি সন্তুষ্ট, এবং আপনার মাধ্যমে আমরা বাংলাদেশ বিমানকে ধন্যবাদ জানাই যে আমাদের হজযাত্রী সবাই কিন্তু একেবারে হজের শেষের দিকে যেতে চান, প্রবাসী হজযাত্রীরা বেশি, সেই কারণে সবাই বিভিন্ন দেশ থেকে এসে বাংলাদেশ থেকে যেহেতু ফ্লাইট করবেন, তো ওনারা চান যে একেবারে শেষের দিকে গেলে ভালো হয়। এবং এটা একটা অসম্ভব বিষয় যে সবগুলা ফ্লাইট একেবারে শেষের দিকে পাওয়াটা প্রায় অসম্ভব। এতে আমাদের হজ এজেন্সি অ্যাসোসিয়েশন হাবের এবং হাবের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ বিমানের কর্মকর্তাবৃন্দ আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করেছেন। আমরা প্রতি বছরই একটা বিড়ম্বনার শিকার হন হজযাত্রীরা, যে শিডিউল মতো তারা যেতে পারে না। এবার আপনার কথা থেকে অনেকটা আশ্বস্ত হওয়া যাচ্ছে যে এই শিডিউলটা বিপর্যয় হবে না হয়তো, নাকি এরকম? না, ইনশাল্লাহ। আসলে একটু খেয়াল করে দেখবেন যে বিগত প্রায় 4-5 বছর থেকে এরকম খুব একটা সমস্যা হয় না হজযাত্রীদের ফ্লাইট শিডিউলের ব্যাপারে। একসময় বাংলাদেশ বিমান বিভিন্ন লিজ এয়ারলাইন্স এনে বিমান ওই হজ ফ্লাইটগুলো পরিচালনা করত। এখন কিন্তু বাংলাদেশ বিমান স্বয়ংসম্পূর্ণভাবে আমাদের কোনো ধরনের লিজ এয়ারলাইন্স ছাড়া সরাসরি আমাদের এই যে ম্যানচেস্টার ফ্লাইটটা বন্ধ করা হলো কি কারণে, এই ফ্লাইটটা এনে হজের সরাসরি হজের ফ্লাইট করার জন্য। তো ইনশাল্লাহ বিগত কয়েক বছরে এরকম সমস্যা হয়নি, এবং আগামীতে আমাদের যে শিডিউল, আরেকটা জিনিস আপনাকে বলি, আপনার মাধ্যমে দর্শকরা জানতে পারবেন যে এক সময় আমাদের কিন্তু 1,27,500
কৌটা ছিল, এখনো আমাদের 1,27,000 কৌটা আছে, কিন্তু আমাদের হজ যাত্রীর সংখ্যা কমে এখন মাত্র 72,800। এই কারণটা কি? মানে কমার কারণটা কি? তো 72,800 কমার কারণে যে ফ্লাইটের ফ্লাইট শিডিউল কোনো সমস্যা হয় না। আগের মতো এত হাজিকে নিতে না, কারণ 1,28,000 যখন ছিল বা এখনো আছে, এটার অর্ধেক বিমান পরিবহন করে, মানে বিমান নেয় অর্ধেক, আর অর্ধেক হলো সৌদি এয়ারলাইন্স। যেহেতু এখন 72,000, এখন ওনারা ভাগাভাগি অর্ধেক অর্ধেক নিলেও অনেক কমে আসতেছে। কমার মূল কারণটা হলো যে হজের খরচ করোনার পর থেকে অনেক বেড়ে গিয়েছে। তো আমাদের ধর্মপ্রাণ মুসলমান যারা হজে যেতে ইচ্ছুক, সামর্থ্যবান যারা, তাদের ফ্যামিলি যদি 4 জন হজে যেতে, এক সময় মনে করেন করোনার আগে যেই হজের খরচ 5 লাখ টাকা ছিল, এটা এখন প্রায় ডবল 10 লাখ টাকা হয়ে গেছে। সেই কারণে আমরা মনে করি যে আমাদের, যেমন মনে করেন আমাদের বেশিরভাগ হজযাত্রী কিন্তু দেশের বাইরে থেকে আসেন। বাংলাদেশের হজযাত্রী কমেছে এই কারণে যে আমরা সবাই একেবারে হারাম শরীফের কাছাকাছি থাকতে চাই। হারাম শরীফের কাছাকাছি থাকতে হলে আপনাকে হোটেল, ওইখানে পুরনো হোটেলগুলা ভেঙে ফেলতেছে, নতুন নতুন হোটেল অ্যাকোমোডেশন করতেছে। সো সেই কারণে হজের ওইখানকার প্রাইস বেড়েছে। প্লাস তারা মিনা, আরফা, মুজদালিফায়, করোনার আগে মিনা, আরফা, মুজদালিফার যে সার্ভিস আমরা নিতাম, যেখানে 30-35 হাজার টাকা আমরা একজন হাজি আমরা পেমেন্ট করতাম সৌদি মুয়াল্লিমকে, সেখানে করোনার পর থেকে এটা 1,60,65,000 টাকার মতন, অনেক কয়েক গুণ বেশি। তো অনেকেই মানে এখানে একেবারে মিনিমাম প্যাকেজ 6 লাখ 6.5 লাখ টাকা এখন আছে, ম্যাক্সিমাম 10 লাখ 12 লাখ টাকা। তো সবাই এফোর্ড করতে পারে না। হ্যাঁ, সেজন্য দেখা যায় যে অনেকেই হজের টাকাটা ম্যানেজ করতে না পেরে ওনারা উমরাতে যান। তোমার মূল কারণটাই হলো যে হজের খরচটা অনেক বেড়ে গেছে এখন। এক্ষেত্রে আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো কিছু করার, সহযোগিতা করার, দেখেন, আমি আপনাকে বলি, বাংলাদেশ সরকার আসলে করার কিছুই নাই। বাংলাদেশ সরকারের, আমরা যে হজের টাকা, সে এক্সাম্পল, আপনি হজে যাবেন, আপনি যে টাকাটা আমাকে দিবেন বা বাংলাদেশ সরকারকে দিবেন, একমাত্র বাংলাদেশে খরচ টিকেটের দামটা, টিকেট বাদে বাকি সব খরচ কিন্তু সৌদি আরবে। তো যেহেতু আপনি 6 লাখ টাকার হজ করবেন, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা টিকেটের পরে বাকি সব টাকাই কিন্তু সৌদি আরবে খরচ। তো সৌদি আরবে খরচ যদি না কমে, তাহলে আপনি বাংলাদেশের সরকারের পক্ষে এখানে কমার কোনো সুযোগ নাই। তারপরেও বিগত দিন যেই একটা টিকেটের দাম যেখানে 1,98,000 95,000 ছিল, এই টিকেট এই বছর 1,68,000। তো বাংলাদেশ সরকারের যেটা করতে পারে তারা সেটা সর্বোচ্চ করার চেষ্টা করেছেন এবং হাজিদের জন্য বিমান ভাড়াটা কমিয়েছেন। এটাই ওনারা আসলে করতে পারেন, এর থেকে বেশি কোনো করার ওনাদের আর কোনো কিছু নাই আসলে। আচ্ছা, একটা বিষয় যে খরচটা বেড়ে গেছে, এটা অবশ্য ঠিক। সরকারি খরচ আর যারা এই যে এজেন্সিগুলোর খরচের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? না, সরকারি যেভাবে সরকারের মাধ্যমে দেখেন, এই 72,000 মধ্যে মাত্র 4-5 হাজার মতন হাজিরা সরকারি প্যাকেজে যান। তো এখানে সরকারি প্যাকেজটা জনপ্রিয় হয় না কেন? সরকারি প্যাকেজটা জনপ্রিয় হয় না কেন, মানে টাকার মূল্যে কিন্তু বেসরকারিদের সার্ভিসটা বেশি, ওনাদের টাকার হাজি প্রতি ওনাদের চাহিদা, মানে হাজিদের কাছ থেকে টাকাও আমরা নেই বেশি, সার্ভিসটাও এরকম। হ্যাঁ, সার্ভিসটাও ওরকম। যেমন মনে করেন সরকারিভাবে হজে গেলে সুবিধাটা কি, হয়তো আপনি আপনার ইচ্ছা মতো হয়তো একটু কমে আপনি টাকা যেতে পারছেন, কিন্তু আপনি অনেক সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছেন। সে এক্সাম্পল, বাংলাদেশ সরকারের মাধ্যমে যারা হজে যান, তারা এখানে মনে করেন আপনি ইসলামিক ফাউন্ডেশনে টাকাটা জমা দিলেন বা ডিসি মহোদয়ের অফিসে টাকাটা জমা দিলেন। এখন হজে যাওয়ার পরে কিন্তু
যার কাছে টাকা জমা দিয়েছেন, হ্যাঁ, তাকে তো উনি পাবেন না, 1 নাম্বার। 2 নাম্বার, সার্ভিসটাও আদার পিপুল যারা ওইখানে কর্মকর্তা কর্মচারী সরকারের মাধ্যমে যারা যান, তারা এই সার্ভিসটা ওনাকে এনশিওর করতে হয় হজ যাত্রীদেরকে। কিন্তু আমাদের কাছে যারা হজ বুকিং দেন, আমাদের হজ এজেন্সিদের কাছে সরাসরি আপনি আমার কাছে বুকিং দিচ্ছেন, আমার সাথে একটা চুক্তিপত্র আপনার হচ্ছে, আপনি ওইখানে মিনা, আরফা, মুজদালিফা, মক্কা, মদিনা সব জায়গায় আমাকে পাচ্ছেন, আপনার সুবিধা অসুবিধাগুলো আমাকে বলতে পারছেন। কিন্তু সরকারি মাধ্যমে গেলে আপনি কাকে অভিযোগ দিবেন, মানে কাকে কি বলবেন? প্রপার মুয়াল্লিম, আমরা মনে করেন এখানে আমরা যে প্রশিক্ষণগুলো দিই, আমাদের যে মুয়াল্লিম যারা থাকেন তারা কিন্তু সারা 40 দিন 42 দিন হজ যাত্রীদের সাথেই কিন্তু হজ করেন, এবং মাসলা মাসাইলের ব্যাপারে যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর ওনারা দিতে পারেন এবং একই হোটেলে অবস্থান করেন। সরকারি মাধ্যমে গেলে হয়তো আপনার দেখা গেল যে সিলেটের কোনো বড় মাওলানা কেউ হয়তো গিয়েছেন, তো উনি হয়তো দায়িত্ব পড়েছে ঢাকা থেকে যারা হজে গেছেন তাদের, তো এই একটা কমিউনিকেশন গ্যাপ হয়। 2 নম্বর কথা হলো যে সরকারি মাধ্যমে যে সুবিধাটা আগে ছিল, যে সরকারি মাধ্যমে গেলে মিনা, আরফা, মুজদালিফা আপনি পুরোপুরি ট্রেন ব্যবহার করতে পারতেছেন। কিন্তু বিগত 3 বছর থেকে আমরা লতিফ ট্রাভেল সহ বাংলাদেশের অনেক এজেন্সি এখন আমরা সেই ট্রেনটা আপনাকে দিতে পারতেছি। সে কারণে আমার মনে হয় যে মানুষ উৎসাহী হয় না বেশি সরকারিভাবে যাওয়ার। যেহেতু বাংলাদেশ সরকার প্রায় 1400 লাইসেন্স বেসরকারি হজ লাইসেন্স দিয়েছেন, তো সাধারণ হজ যাত্রীরা স্বাভাবিকভাবেই নির্ভর করেন আমাদের বেসরকারি হজ লাইসেন্সের মালিকদের উপরে। আপনাদের প্যাকেজে সর্বোচ্চ সর্বনিম্ন এরকম একটা বিষয় থাকে যে সর্বোচ্চ যারা যান কত টাকা এবং সর্বনিম্ন কত টাকা আপনারা? আমাদের একেবারে আমি ক্যাটাগরি বলি, আমাদের এক একটা প্যাকেজ মনে করেন আপনি ডিপেন্ডস অন আপনি কত কাছে থাকবেন কত দূরে থাকবেন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সৌদি সরকারের যে ফিস যেটা মিনা, আরফা, মুজদালিফার জন্য, বাসে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য সবার জন্য সমান, ঠিক আছে? এখানে কোনো মানে ক্লাস নাই যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। আমাদের খরচ কিন্তু এই জায়গায় সবার সমান। খরচের তারতম্য হয় এই কারণে, আমাদের সিলেটে, বিশেষ করে আমাদের সিলেটের হজ যাত্রীরা একেবারে হারাম শরীফের বা বাংলাদেশের হজ যাত্রীরা হারাম শরীফের একেবারে কাছে থাকে। যেমন মনে করেন আমাদের যে প্যাকেজ যেটা মক্কা এবং মদিনা উভয় জায়গায় 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, এক্স্যাক্টলি 4 মিনিট। এটা একেবারে কাবা শরীফের ভিতর পর্যন্ত না, এটা কাবা শরীফের সীমানা পর্যন্ত, আমাদের হোটেল থেকে বের হয়ে সীমানা পর্যন্ত আপনার ওয়াকিং ডিস্টেন্স 4 মিনিট। স্টার ক্যাটাগরির, 1 স্টার ক্যাটাগরির হোটেল। আপনাকে যদি আপনি কাপল রুম নেন এক প্রাইস, 3 জনের রুম নেন এক প্রাইস, আপনি যদি শেয়ারিং 4 জনের রুম নেন তাহলে এই বছর আমাদের প্রাইস হলো 8,30,000 টাকা। এটাই আমাদের সবচেয়ে ভালো প্যাকেজ। পরের একটা প্যাকেজ আছে আমাদের মিডিয়াম প্যাকেজ, যেটা 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স মক্কা, 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স মদিনা। ওইটাও স্টার মানের হোটেল, ওইটা হলো 7,80,000 টাকা। এরপরে আরেকটা প্যাকেজ আছে আমাদের, আমি আমার লতিফ ট্রাভেলসের কথা বলছি, অন্য সবারও মানে তাদের মতো করে তারা তাদের প্যাকেজ ঘোষণা করেন। আরেকটা প্যাকেজ হলো আমার প্রায় 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স মক্কায়, মদিনায় 12 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এটার প্রাইস হলো 6,30,000 টাকা। তো আপনি 6,30,000-এ যেতে পারছেন, 7,80,000-তে যেতে পারছেন, 8,30,000-এ যেতে পারছেন। খুব ডিপেন্ড করে যত কাছে হবে হোটেলের মান অনুযায়ী, আপনি খাবারের মান অনুযায়ী। এখন দেখা গেল যে আমার ইকোনমি প্যাকেজের যেটা 15 মিনিট দূরত্বে, সেখানের খাবারের যে মান তার থেকে মান সমান, কিন্তু পোর্শনটা বেশি। যেমন মনে করেন আমরা একেবারে সবচেয়ে ভালো প্যাকেজ যেটাতে, ওইটাতে আমরা ইংলিশ ব্রেকফাস্ট দিব, আপনাকে কর্নফ্লেক্স দিব, তারপরে জ্যাম, বাটার, জেলি, হ্যাঁ, তারপরে আবার আপনার পরোটা থাকবে,
আপনার সবজি থাকবে, ডাল থাকবে, ফ্রুটস থাকবে, সব কিছু থাকবে। তো এটা ডিপেন্ডস করে হলো যে তো ভালো প্যাকেজে আপনি যাবেন, ফুডটা স্ট্যান্ডার্ড আরো ভালো হবে এবং কাছাকাছি থাকতে পারবেন। মিনাতে, আরফাতে, মুজদালিফাতে আমাদের যেমন এই 8,30,000-এর মধ্যে আবার এরকম প্যাকেজ আছে যারা 2 লক্ষ টাকা বেশি দিবেন, তারা মিনাতে একেবারে কাছে থাকতে পারবেন। আচ্ছা, শয়তানের কাছে, শয়তান মারার যে জায়গা যেটা জামারা, জামারার কাছাকাছি থাকতে হলে আপনাকে এক্সট্রা 2 লক্ষ টাকা বেশি দিতে হবে। তার মানে ওইখানে যদি আমরা 1,65,000 পেমেন্ট করি, তাহলে প্রায় 4 লাখ টাকা পেমেন্ট করলে ওনাকে আমরা কাছাকাছি কাছাকাছি আমরা দিতে পারি। তো এই বছর সিলেটের অনেক হজযাত্রী যারা বাহিরে থেকে আসতেছেন তারা কিন্তু এই প্যাকেজটাও নিয়েছেন। তো এটা কিন্তু মনে করেন আমরা যে নুসুক থেকে আমরা যে প্রাইসগুলা, এটা অনলাইনে ক্লিয়ার করে লেখা থাকে সৌদি গভর্নমেন্টের, যে আপনি মিনাতে এত দূরত্বে থাকবেন, আপনাকে পেমেন্ট করতে হবে 1,65,000। একেবারে কাছাকাছি থাকবেন, আপনাকে দিতে হবে 4 লক্ষ। তো এটা একেবারে ক্লিয়ারলি শুধু আমাদের প্যাকেজ না, এটা পুরো ওয়ার্ল্ডের এইভাবেই তৈরি করে। আর বিশেষ করে প্যাকেজের তারতম্যটা হয় হলো হোটেলের উপরে, আপনি কত কাছে হোটেল, কোন মানের হোটেল, আপনি কি সার্ভিস এনশিওর করছেন, এটার উপরে ডিপেন্ড। 5 স্টার মানের হোটেল তো আমাদের 5 স্টারেরও প্যাকেজ আছে। এটা তো আমাদের 5 স্টারের এই বছর আমাদের 5 স্টারের প্যাকেজ আছে, আমরা নিয়েছি হলো 23 লক্ষ টাকা করে এক একজনের কাছ থেকে। তারা 4 জন, 2 জনের 2টা রুম, 5 স্টার হোটেল, ওনাদের বিজনেস ক্লাস যাওয়া আসা, মিনাতে ওনার বিজনেস ক্লাস, ওনারা কোনো বাসে মুভ হবে না কোথাও। মিনা থেকে আরফা আমরা শুধু ওনাদেরকে বাসে নিব। আরফা মুজদালিফা কিন্তু এয়ারপোর্ট থেকে ওনারা মনে করেন জিএমসি জিপ, যেটা প্রাডো জিপ, ওই প্রাডো জিপে উনি এয়ারপোর্ট থেকে হোটেলে যাবেন, হোটেল থেকে মদিনায় যাবেন ওই জিপে, প্রাইভেট গাড়িতে। ওনার জিয়ারা, মক্কা মদিনার যে জিয়ারাগুলো আমরা প্রাইভেট করাবো। তো এটা হলো ডিপেন্ডস অন যে টেইলর মেড, আপনি যেভাবে চাইবেন ওইভাবে আমি আপনাকে করে দিতে পারবো। এবং বিগত দিনের তুলনায় এখন এটার চাহিদা অনেক বেশি, কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেহেতু বাংলাদেশি মানুষ যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশ কৌটা ব্যবহার করে হজে যাচ্ছেন, তারা এই জিনিসগুলা ওনাদের চাহিদা থাকে। মানে ধরেন যুক্তরাজ্যে একজন থাকেন, তো তিনি যদি সরাসরি সৌদি আরব আসেন, কি সুবিধা, আর বাংলাদেশ থেকে গেলে কি সুবিধা, এটা কেন হচ্ছে যে আমি আপনাকে বলি যে সৌদি গভর্নমেন্ট হজের জন্য যে লাইসেন্সগুলা দিয়েছে, ইউরোপ আমেরিকা যেগুলা নন মুসলিম কান্ট্রি, সেগুলার লাইসেন্স ওনারা ইস্যু করেছে। যেহেতু লন্ডনে যিনি থাকেন, লন্ডন যেহেতু মুসলমান কান্ট্রি না, সেখানে তাদের কোনো রিলিজিয়াস ইসলামিক রিলিজিয়াস কোনো মিনিস্ট্রি নাই যে কেউ একটা লাইসেন্স ইস্যু করবে কোনো একটা এজেন্সির নামে। তো বিগত দিনে এই লাইসেন্সগুলো কি হয়েছে যে বিগত দিনে বাংলাদেশি বা পাকিস্তানি, ইন্ডিয়ান, লন্ডনে বসবাসকারী যারা ট্রাভেল এজেন্সি, তাদের লাইসেন্স ইস্যু হতো কোথা থেকে? সৌদি হজ মিনিস্ট্রি থেকে। তো বিগত 3 বছর আগে, করোনার আগে, ওরা কিন্তু এই লাইসেন্সগুলো সব ক্যান্সেল করে দিয়েছে। মানে হলো নন মুসলিম কান্ট্রিতে হজে যেতে হলে সব নুসুকের মাধ্যমে যেতে হবে। নুসুকটা কি? নুসুকটা একটা অ্যাপস। এই অ্যাপসের মধ্যে তাদের আমরা যেভাবে আমরা প্যাকেজ ঘোষণা করি, সেইভাবে সৌদি গভর্নমেন্ট কিন্তু তার একটা প্যাকেজ আছে, সে ঘোষণা করে এবং ওই নুসুকে অ্যাপসের মধ্যে দিয়ে দিল। এখন মনে করেন লন্ডনে 40,000 বাংলাদেশি অ্যাপ্লাই করেছেন, ওইটাতে মাত্র 3,000 লটারির মতো ওনারা যেতে পারতেছেন। আচ্ছা, প্লাস বাংলাদেশের যেই প্যাকেজটা আমরা 8,30,000-এ ওনাকে দিতে পারতেছি, এটা উনি একেবারে মিনিমাম 14 লাখ টাকা দিয়ে সেম প্যাকেজই উনি কিনতে হবে নুসুক থেকে। সেই কারণে বাংলাদেশি প্রবাসী ভাই যারা বিশ্বের বিভিন্ন দেশে থাকেন, যাদের বাংলাদেশি পাসপোর্ট আছে বা নাই, তারা কিন্তু হজে যাওয়ার জন্য একটা পাসপোর্ট, ডুয়েল সিটিজেনশিপটা নেন এবং একটা পাসপোর্ট করেন। এই কারণে যে বাংলাদেশ থেকে গেলে একটা সুবিধা হলো ওনার টাকা অনেক কম লাগতেছে
উনার আসা যাওয়ার টিকিট ব্যবহার করার পরেও উনার কম লাগতেছে, এক নাম্বার। নিশ্চয়তা আছে যে উনি যেতে এরপরে পারবেন, নিশ্চয়তা আছে 100% যে আপনি এই বছর যেতে যেতে পারতেছেন। পারতেছেন। তারপরের কথা হলো যে এখানে সবাই সিলেটের যদি এজেন্সি হয়, সিলেটের কেউ হয়, সবাই সিলেটের মানুষ থাকতেছে, হ্যাঁ, বাংলাদেশের মানুষ থাকতেছেন। কিন্তু নুসুকে যখন উনি অ্যাপ্লাই করবে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অপেক্ষা করে, উনি লটারির মতো যদি উনার লাগে, যদি লেগে যায়, যদি লেগে যায়, তাহলে হচ্ছে কি উনি হজে যাচ্ছেন, যাওয়ার পরে দেখা গেছে যে বাংলাদেশের যিনি, সিলেটের যিনি, উনার রুমমেট হয়েছে সোমালিয়ার আরেক মুসলমান, না হলে মিশরের আরেক মুসলমান, নতুবা ইউকের পাকিস্তানি আরেক মুসলমান। তো এতে মানে তারপরে খাওয়ার ব্যাপারটা হয়, তখন কন্টিনেন্টাল খাবার থাকে, বিদেশি খাবার থাকে, সেখানে আমাদের অনেক মানুষ ইউজ টু না। আমরা যেভাবে ডাল ভাত মাছ ভাত খাই, সেটা উনি বাসায় যেভাবে খাই সেভাবে ওইখানে গিয়ে সেই অভ্যস্ত না। টাকা বেশি লাগতেছে, তারপরে আপনি আনসার্টেন, যেতে পারবেন কি পারবেন না, যাওয়া হইলেও আপনার কার সাথে আপনি, তারপরে ওইখানের সিস্টেমটা হলো যে তারা, আমরা যেভাবে যাওয়ার আগে প্রশিক্ষণ করি, মিনাতে যাওয়ার আগে প্রশিক্ষণ দেই, হ্যাঁ, মুয়াল্লিম সাথে সাথে থাকেন, তারা তাদের ওইখানে তাদের এক্সট্রার মধ্যে মেসেজ দিয়ে দিবে যে আপনি কালকে মর্নিংয়ে মদিনায় যেতে হবে। কে নিবে, কিভাবে নিবে, হয়তো নেয় ঠিকই তারা। তারপরেও এই যে কানেক্টিভিটি বা বিভিন্ন দেশের মানুষ নুসুকের মাধ্যমে যারা আসে, তারা আমার বন্ধু বান্ধব যারা গিয়েছেন তাদের কাছ থেকে শুনেছি যে তারা কমফোর্ট ফিল করেন না, বাধ্য হয়ে যান। যারা বাংলাদেশি পাসপোর্ট বানাইতেই পারেন না বিভিন্ন কারণে, ডুয়েল সিটিজেনশিপ বলেন বা উনার ভোটার আইডি কার্ড নাই, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপনার মাধ্যমে বলতে চাই, প্রবাসী বাংলাদেশি ভাই যারা আছেন, আগামী 2027-এ যারা হজের নিয়ত করেছেন, হজে যেতে চাচ্ছেন, তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাংলাদেশি পাসপোর্টটা আপনি করে ফেলেন। পাসপোর্টটা করলে আপনি ডেফিনেটলি আপনি বাংলাদেশ থেকে 2027-এ আপনি হজে যেতে পারবেন, যদি আল্লাহর হুকুম থাকে। ধন্যবাদ। একটু ওইখানে যারা হাজি সাহেব থাকেন, তো অনেক ক্ষেত্রে তারা অসুস্থ হয়ে পড়েন কিংবা কোনো কষ্টের মধ্যে থাকলে, এই ক্ষেত্রে আসলে আপনারা যারা যান সেখানে পাঠান, তারা কি ধরনের সহযোগিতা করে থাকেন? দেখেন, আমি জানি না আসলে, আমি আমার কথা বলি, হ্যাঁ, আমি আমার কথা বলি, লতিফ ট্রাভেলসের কথা বলি। আমরা এখান থেকে প্রায় আনুপাতিক হারে প্রতি 25 জন 30 জন হাজির সাথে একজন করে গাইড আমরা এখান থেকেই যাই। ওইখানে আমরা আমাদের লতিফ ট্রাভেলসের প্রায় 9 জন মুয়াল্লেম আছেন যারা সারা বছর আমাদের জন্য কাজ করেন। তাদের মধ্যে আরবি ভাষায় এক্সপার্ট এরকম আছেন, প্লাস মদিনা ইউনিভার্সিটি থেকে বা মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে পাশ করা এরকম মানুষ আছেন, যারা তাদেরকে আমরা নিয়োগ দিই এই কারণেই যে ওই এরিয়াটা ওনারা ভালো করে চিনেন, বিভিন্ন হসপিটাল, ইমার্জেন্সি, বিভিন্ন রাস্তা ওনারা ভালো করে জানেন। আমি এত বছর থেকে যাই, তারপরেও আমার থেকে ওনারা ভালো জানেন, কারণ ওনারা সারা বছর, সারা জীবন, অনেক বছর থেকে ওইখানে থাকেন। তো আমরা যারা অসুস্থ রুগী যারা আছে, তাদেরকে কিন্তু প্রাথমিক যে সেবাটা, এটা বাংলাদেশ সরকারই দেন। বাংলাদেশ সরকারের একটা মেডিকেল টিম, বিশাল একটা টিম ওইখানে আমাদের হজ মিশনে অবস্থান করেন, দিনে রাতে 24 ঘন্টা ওনারা ডিউটি দেন। আমাদের কোনো হজযাত্রী কোনো কারণে অসুস্থ হলে, কোনো ধরনের কোনো সমস্যা হলে, আমরা সাথে সাথে ওনারকে নিয়ে হজ মিশনে চলে যাই। ডাক্তার সাহেবের যে অ্যাডভাইস, যেটা হয়তো উনি সাথে সাথে স্যালাইন ট্যালাইন দিয়ে সমাধান করে দেন। যদি মনে করেন যে সিরিয়াস কোনো ব্যাপার, উনাকে হসপিটালাইজ করতে হবে, তাহলে আমাদের গাইড যিনি আছেন উনিরা লিখে দেন, আমরা নিয়ে হসপিটালে ভর্তি করে দিই। তো এটা প্রপারলি অসুস্থ রুগী যারা আছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য আমার বিশ্বাস প্রতিটা এজেন্সি, বিশেষ করে সিলেটের প্রতিটা এজেন্সি সর্বোচ্চ চেষ্টা করে, এবং সেরকম কোনো কমপ্লেন আমরা কখনো পাইনি যে অসুস্থ রুগী চিকিৎসা পাচ্ছেন না এরকম। হ্যাঁ এরকম কমপ্লেন। আরেকটা বিষয় যে একসময় আমরা দেখেছি যে
বাংলাদেশ থেকে বিশেষ করে সিলেট থেকে আমরা বিমানবন্দরে দেখতাম যে বয়স্ক মানুষ বেশি যাচ্ছেন হজে। তো সাম্প্রতিক সময়গুলোতে আসলে এই এই ধারা একটু কমে এসেছে, এখন অনেক ইয়াং তরুণ মানুষ বেশি বেশি হজে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আসলে এই এই যে একটা পরিবর্তন, এটার কারণটা কি আসলে? এত ধন্যবাদ ভাই আপনাকে, যে সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। আমি দীর্ঘদিন থেকে হজ করছি লতিফ ট্রাভেলস হজ কাফেলার সাথে, হজ কাফেলা পরিচালনা করছি। তো আমরা আসলে বিগত 10 বছর আগের কথা যদি বলি, দেখা যেত যে 90% 80% হজযাত্রী যারা অনেক বয়স্ক। হ্যাঁ, আমাদের অনেক কষ্ট করতে হতো মানে ওনাদেরকে সার্ভিসটা এনশিওর করতে হলে। বাট ইদানিং গত 4-5 বছর থেকে যেটা দেখা যায় যে অনেক ইয়াং যারা কম বয়সে হজে যাচ্ছেন, হ্যাঁ, এবং সাকসেসফুলি। আসলে হজের মূল 2টা শর্তের মধ্যে একটা শর্ত হলো যে আপনার আর্থিক সচ্ছলতা এবং আপনার শারীরিক সক্ষমতা। আপনার যদি শারীরিক সক্ষমতাই যদি না থাকে, আপনি তাহলে তো প্রপারলি সব জিনিস করতে পারবেন না। না। আমরা তো দেখেছি হুইল চেয়ারে যারা যান তাদের অনেক কষ্ট, সাথে আরেকজন থাকতে হয়। তো এখন ইদানিং আমার মনে হয় বিগত দিনের মুরব্বী যারা বেশি বয়সে হজ করতে গিয়েছেন, তারা যখন কষ্টটা ফিল করেছেন, হ্যাঁ, উনারা হয়তো এসে বা অ্যাডভাইস করেছেন উনার পরবর্তী জেনারেশন যাদেরকে, যে আমরা যে কষ্ট করেছি তোমরা এই কষ্ট করো না, তোমরা সময় থাকতে, বয়স থাকতে, সুস্থ থাকতে তোমরা হজ করতে হজে যাও। কারণ এটা আমাদের যত ইবাদত আছে আমাদের ধর্মে, ইসলাম ধর্মে, তার মধ্যে সবচেয়ে কঠিন একটা ইবাদত হলো হজ করা। ধন্যবাদ। আমরা আমরা আপনার কাছ থেকে শুনলাম অনেক বিষয়। একটা কথা যে আপনি তো দীর্ঘদিন থেকে এই ব্যবসার সাথে জড়িত আছেন এবং সিলেট চেম্বারের মতো জায়গায় আপনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো প্রায় দেখি আমরা যে বিমানের টিকিটের একটা সিন্ডিকেট এরকম শোনা যায়। তো এগুলো আসলে কি, একটু আপনি যদি আমরা সাধারণ মানুষ যারা, তারা মনে করি যে সিন্ডিকেটের মাধ্যমে টিকিটের দাম বিক্রি করা হচ্ছে, বাড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম ঘটনা ঘটে। এটা মনে করেন হয়তো সত্য, হয়তো আসলে আমরা দীর্ঘদিন থেকে যেহেতু এই এজেন্সি বিজনেস করি, আমাদের মূল কাজই হলো হজ উমরা করা এবং টিকিট বিক্রি করা। তো এখন সিন্ডিকেটের বিষয় যেটা, এটা একেবারে অসত্য না। কারণ বাংলাদেশে বড় বড় এজেন্সিগুলা যারা রাজধানী শহরে বসে যারা পুরা বাংলাদেশের নেটওয়ার্কটা কন্ট্রোল করে, তারা অনেক সময় এই ধরনের যে কি বলে মানে আড়তদারি ব্যবসার মতন বিভিন্ন টিকিটগুলা ব্লক করে। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের আটাপ খুবই সোচ্চার এবং আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি, দীর্ঘদিন থেকে, যে এই কারণে সাধারণ ট্রাভেল এজেন্সিগুলা টিকিট পায় না। টিকিট না পাওয়ার কারণে তখন ওরা উচ্চ মূল্যে সেই টিকিটগুলা বিক্রি করে। তো দেখা যায় যে এগুলা বাংলাদেশের বিভিন্ন আইনি সংস্থাগুলা এ ব্যাপারে নজরদারি করে এটা অনেক সীমিত করে এনেছে। অনেক এজেন্সিগুলার, ঢাকার অনেক এজেন্সি আপনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, লাইসেন্স বাতিল হয়েছে। তো সব ধরনের ব্যবসায় সুযোগ সন্ধানী মানুষ যারা, লুবি মানুষ যারা, তারা চেষ্টা করে কোনো কালোবাজারি করার একটা প্রচেষ্টা করে। অনেক সময় আমরা শুনে থাকি যে সিলেটের মানুষ অভিযোগ করেন প্রায় যে আসলে সিলেট থেকে আমরা যখন ঢাকা বা অন্য কোথাও যাই, যে ভাড়াটা বেশি চাওয়া হয়, অন্য জায়গায় এই বিষয়টা কম। এটা কি আসলে সত্য, বা হয়ে থাকলে এটা এই বৈষম্য কেন? ভাই, এটা একেবারে আমি অসত্য বলবো না, কিন্তু ভাড়াটা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অভিযোগটা আসে ট্রাভেল এজেন্সির উপরে। হ্যাঁ, বেশিরভাগ সাধারণ মানুষ যারা, শিক্ষিত মানুষ যারা, তারাও বলেন যে এটা হলো ট্রাভেল এজেন্সির একটা কারসাজি। একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমরা কি, ট্রাভেল এজেন্সি কি? ট্রাভেল এজেন্সি কিচ্ছু না, কমিশন এজেন্ট অনলি। আমরা বাংলাদেশ বিমানের, ইউএস বাংলা এয়ারলাইন্সের, নোভো এয়ারের একটা টিকিট আমরা বিক্রি করি, আমরা কমিশন পাই। তো আমার পক্ষে
যদি সুযোগ থাকে যে ভাড়াটা বাড়ানোর কমানোর, হ্যাঁ, আমাদের কাছে কোনো সুযোগই নাই। এটা করতে পারে একমাত্র এয়ারলাইন্স বা এয়ারলাইন্সের অসাধু কোনো কর্মকর্তা কর্মচারী, তারা ভাড়া বাড়াতে পারে। কারণ আমি আমার কম্পিউটারটা খুলে আপনি বললেন যে আগামীকালকে শিরু ভাই আপনি আগামীকালে আমার একটা টিকিট দেন ইউএস বাংলা, এটা আমি কম্পিউটারে দেখতেছি 4200 টাকা বা 5800 টাকা। আমি আপনাকে 6000 টাকা তো বলতে পারবো না, কারণ এরকম যেই কম্পিউটার খুলুক, যার অফিসেই আপনি ফোন দিবেন সেই বলবে ভাড়া তো এত। তা আমি বাড়িয়ে বলে আপনাকে আপনার আমার তো কোনো লাভ নাই আপনাকে কাস্টমার লুজ করা ছাড়া। তো অনেক সময় হয় কি, যেমন মনে করেন ইদানিং যেটা আমাদের মন্ত্রী মহোদয় সহ অনেকেই এই ব্যাপারে খুবই সোচ্চার ছিলেন, যে দেখা গেছে যে আমাদের 4 লেনের কাজ চলার কারণে মানুষ, বেশিরভাগ মানুষ আমরা চাচ্ছি যে সহজে বিমানে একটু টাকা বেশি যাক, কিন্তু ভাড়াটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো চাহিদা বেশি থাকলে এয়ারলাইন্স গুলোই এগুলা করে। এগুলা ট্রাভেল এজেন্সির উপরে দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ কোনো ট্রাভেল এজেন্সি একসাথে এতগুলা, বিশেষ করে ডোমেস্টিক টিকিট। হ্যাঁ, একটু আগে যে কথা বললাম যে অনেকেই আমার কথা শুনতেছেন, বলবেন যে একটু আগে বললেন কালোবাজারিরা আছে, এগুলা হয় ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলাতে, লেবার ফ্লাইট গুলাতে ওরা একসাথে, সে এক্সাম্পল মনে করেন ফ্লাই দুবাইয়ের একটা ফ্লাইট 14, 15, 16, 17, 18 এই 7 দিনে তার ক্যাপাসিটি হলো 260 জন বা 62 জন। এখন আমার মতো কোনো এজেন্সি যদি বলে যে প্রতিদিনকার একটাই তো ফ্লাইট, আপনি আমাকে 200 টিকিট ব্লক করে দেন, আপনার প্রাইস কত, বলে 60,000 টাকা, বলে আমি 60,000 টাকা আমি আপনাকে দিব। তা আমি 60,000 টাকা নিয়ে ওইটা নিয়ে বসে থাকলাম, যখন অন্য কেউ টিকিট পাচ্ছে না এই ফ্লাইটে, তখন আমি এইটা 70,000 টাকা করে বিক্রি করতে পারলাম। ওইভাবে কালোবাজারিটা হয়, যেটা বাংলাদেশের রাজধানী শহরে বসে বড় বড় যাদের, এখন কারা করতে পারে, যাদের কোটি কোটি টাকা ব্যাংকে ওডি আছে, যারা কোনো ব্যাংকের একজন পরিচালক, বা মনে করেন বড় কোনো সিন্ডিকেট সাথে সে জড়িত। কারণ একটা এয়ারলাইন্সের একটা ফ্লাইটে 200 সিট ব্লক করা মানে, এক একটা ফ্লাইটের যদি মিডল ইস্টের একটা ফ্লাইটের যদি জেদ্দার একটা টিকিট হয় 90,000 টাকা, রিটার্ন টিকিট 70,000 টাকা, 80,000 টাকা, তো আপনি প্রতিদিন 200 করে করতে হলে কত টাকা আপনার লাগবে? তো সেই রকম মানে সেরকম পরিমাণের টাকা যাদের কাছে আছে তারা এটা করে। এমনি আমাদের এই যে ডোমেস্টিক ফ্লাইটগুলো আসলে ওরকম কিছু হয় না আমার বিশ্বাস। এবং আমরা অনেক সময় রিকোয়েস্ট করলে বিভিন্ন, বিশেষ করে যে বেসরকারি যেগুলা নভোএয়ার বা ইউএস বাংলা, তারা 200-400 টাকা অনেক সময়, হয়তো সপ্তাহে একটা রিকোয়েস্ট করলে, ভাই অমুক ভাই টিকিটটা একটু দেখা যাচ্ছে 6,400, একটু কমায় দিতে পারবা কিনা। তো এখানকার লোকাল যিনি সিলেটের ম্যানেজার যিনি থাকেন, ওই এয়ারলাইনগুলো অনেক সময় সহযোগিতা করেন। তো আমার মনে হয় না যে এইগুলা মানে ট্রাভেল এজেন্সির বিশেষ করে কোনো সুযোগ আছে এখানে যে টিকিট কেটে। কারণ আপনাকে আমি ইচ্ছা করলে তো 10টা টিকিট কেটেও রাখতে পারবো না, কারণ এখন ডোমেস্টিক টিকিটও আপনাকে আইডি দিয়ে, আপনাকে আইডি দেখিয়ে, তারপরে টিকিটের কপি দেখিয়ে তারপরে আপনাকে ইমিগ্রেশন পাস করতে হয়। আমরা অনেক কথাই আসলে শুনলাম, বিশেষ করে আজকের আয়োজনটা ছিল হজ কেন্দ্রিক। আমরা হজ নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করেছি এবং আমরা মনে হয় দর্শকরা অনেক উত্তর পেয়েছেন। আপনাকে একটু ভিন্ন দিকে আমরা একটু প্রশ্ন করবো, যে আপনি চেম্বারের সাথে দীর্ঘদিন আছেন, একজন বড় ব্যবসায়ী হিসাবে আপনার পরিচিতি, তো সিলেট চেম্বারের নির্বাচনটা এখনো ঝুলে আছে, এই বিষয়ে আপনার? আসলে চেম্বারে আমি নির্বাচনে একবারই করেছিলাম, একবারই পাশ করেছিলাম। মানে আমার সবাই ভোট দিয়েছিলেন, পাশ করেছিলাম। পরের বার যাই হোক আরেকবার নির্বাচিত আমরা হয়েছিলাম মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে। তো যখন ওই নির্বাচন হয়েছে, নির্বাচনের পরবর্তী সময়ে আমরা বড় একটা প্রোগ্রাম করে কিন্তু আমরা জানিয়েছিলাম আমাদের ভোটার যারা তাদেরকে, যে আমরা এর আগের বছর সমান সমান পরিচালক পদ থাকা পরেও আমরা সহসভাপতি, সভাপতি কোনো পদই আমরা ওপোনেন্ট পার্টির কাছ থেকে নিতে পারিনি। এই বছর ওনারা সেই সুযোগ দিয়েছেন যে মিউচুয়ালি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমার
তো সেই কারণে আমরা 5 অগাস্টের এই পরবর্তী পলিটিক্যাল যে সিচুয়েশনের মধ্যে যখন সাধারণ ব্যবসায়ী সহ সবাই এ নিয়ে প্রতিবাদ করলো, আমরা সাথে সাথে কিন্তু আমরা কয়েকজন পদত্যাগ করেছি, তাদেরকে সম্মান জানিয়ে এবং তাদের মতামতকে সম্মান জানিয়ে আমরা পদত্যাগ করেছি। তো আমার যেহেতু 2বার একটানা পরিচালক পদ ছিল, সেই কারণে এই ইলেকশনের সময় আমি আর ক্যান্ডিডেট হতে পারি নাই। হ্যাঁ, তো আর আমি আসলে জানি না কি কারণে ইলেকশনটা স্থগিত হয়েছিল, তবে আমি আশা করব যে অতি সত্বর ব্যবসায়ীদের এই সংগঠন, ঐতিহ্যবাহী একটা সংগঠনের সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক, আমরা সবাই ভোটে অংশগ্রহণ করি, আমাদের ব্যবসায়ীদের প্রতিনিধি চেম্বারে বসুক, এটা আমার প্রত্যাশা। আমি বিশ্বাস করি সকল ব্যবসায়ীদের এই একই প্রত্যাশা। সিলেটের হকাররা আসলে হকার এখন ফুটপাতে বসে না, একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের মানুষ দেরিতে ঘুম থেকে উঠেন এবং দেরি করে দোকানপাট খুলেন এবং ব্যবসাও রাতে হয়। তো এখন মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সেই ক্ষেত্রে কিছু নিয়মকানুন করা হয় যে সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট বন্ধ করে দিতে হবে। তো এতে ব্যবসায়িক কোনো প্রভাব পড়ছে কিনা? আমি একটা কথা বলি, সবার একমত হইতে পারে, কিন্তু আমার এই ব্যাপারে একটা ভিন্ন মত আছে। অনেকে এটা পছন্দ করবেন, যারা শুনতেছেন তারা হয়তো এটা পছন্দ করবেন, বেশিরভাগ মানুষ কিন্তু অপছন্দ করবেন। আমি এখন যে কথা বলতে চাচ্ছি, আমি মনে করি যে এটা একটা সঠিক সিদ্ধান্ত, এবং এটা যদি আরো আগে 6টার সময় বন্ধ করা যায়, দিনের আলোর মধ্যে বন্ধ করা যায় সকল মার্কেট সবকিছু, আমরা সাময়িকভাবে হয়তো 2 মাস 3 মাস 4 মাস আমরা সাফার করব, কষ্ট করব, আমাদের ব্যবসায়িক লস হবে, কিন্তু ভবিষ্যতের জন্য আপনি দেখেন ভাই, আমি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছি, আমি কোথাও দেখি নাই, খুব আমাদের সাবকন্টিনেন্টের ছাড়া, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এরকম কিছু, শ্রীলঙ্কা, নেপাল, এরকম কিছু দেশ ছাড়া আমি কোথাও দেখি নাই ইউরোপের কোনো দেশে যে তারা মার্কেট রাত্রে 10টা পর্যন্ত খোলা থাকে। কেন মার্কেট রাত্রে 10টা পর্যন্ত খোলা থাকবে? বিকেল 5টা পর্যন্ত আমরা কাজের ফাঁকে ফাঁকে, আমাদের বন্ধ কি শুক্রবার শনিবার 2 দিন বন্ধ আছে, কাজের ফাঁকে ফাঁকে অভ্যস্ত হতে হবে। এতে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিগুলা পর্যাপ্ত ইলেকট্রিসিটি পাবে, প্রোডাকশন, আমরা কিন্তু মার্কেটে দোকানে আমার মনে করেন অভ্যাস হয়ে গেলে, দেখেন মিডিল ইস্টে তারা সারা দিন কোনো কাজ নাই, সারা রাত খোলা, তাদের এনাফ পেট্রোল আছে, তাদের ইলেকট্রিসিটির ইয়াটাও হ্যাঁ। তা আমাদের যেহেতু আমরা একটা উন্নয়নশীল দেশ, আমি বিশ্বাস করি, আমি মনে করি যে এটা গভর্নমেন্ট যদি আরো শক্ত হয় এবং এটা যদি আমরা অভ্যস্ত হই, আমরা অভ্যস্ত হলে, অভ্যস্ত হতে হতো আমাদের 3 মাস 4 মাস 6 মাস একটু কষ্ট হবে, কিন্তু আমরা মানিয়ে নিতে পারবো, মানিয়ে নিলে দেশের জন্য ভালো হবে। এটাই আপনার কথা। বা আমরা অনুষ্ঠান শেষ করার আগে আরো দু একটা বিষয় আপনার সাথে আলাপ করতে, যে আপনি ট্রাভেল ব্যবসার সাথে জড়িত আছেন, আপনাদের লতিফ হলিডেজ এরকম একটা প্রতিষ্ঠান রয়েছে সিলেটে, আসলে পর্যটন শিল্পর একটা সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে যারা আপনাদের মতো ব্যবসায়ী আছেন, তারা কি ভূমিকা রাখতে পারেন, বা সরকার কি করতে পারে আরো পর্যটক আসার জন্য, পর্যটকদের সুবিধা দেওয়ার জন্য কি করা যেতে পারে? আমার মনে হয় আমাদের 2 ধরনের ট্যুরিজম, একটা হলো লোকাল ট্যুরিজম, একটা হলো ফরেন ট্যুরিজম। বাইরের থেকে যারা ফরেনার যারা, তারা যদি বাংলাদেশে আসে, তাহলে আমাদের দেশের মনে করেন ডলার আসবে, আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি হবে। তো লোকাল ট্যুরিজম যেটা, এটা অনেক সময় এই ধরনের নিরাপত্তার মধ্যেও চলমান সম্ভব, হয়তো আমরা অসুবিধায় পড়ি, তারপরেও ম্যানেজ করা যায়। কিন্তু বাহিরের একজন ট্যুরিস্ট যদি আসতে চায় বাংলাদেশে, দেখেন বিশ্বের অনেক দেশ আছে যারা ট্যুরিস্টের উপরে নির্ভর করে পুরো দেশ তারা স্বাবলম্বী করে নিয়ে যাচ্ছে। তা আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রাকৃতিক গড গিফটেড যে জিনিসগুলা, এগুলা এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই কিন্তু
বিশ্বের অনেক দেশের মানুষ বাংলাদেশে আসতে আগ্রহী, কিন্তু সঠিক নিরাপত্তা, আমাদের যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন কারণে এখন আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সরকার যদি এই ব্যাপারে চিন্তা ভাবনা করে, লোকাল ট্যুরিজম না, শুধু বাহিরের থেকে টুরিস্টরা যাতে বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে আসতে পারে, আকৃষ্ট হন। কক্সবাজারের বিমানবন্দর যেভাবে ইন্টারন্যাশনাল করা হয়েছে, আমাদের কক্সবাজারটাকে তো বিশ্বের অন্যান্য দেশের সি বিচের মতন নিরাপত্তা দিতে হবে। সি বিচের মতো আপনার অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের মতন সেই সুযোগ সুবিধাগুলো আমাদের থাকতে হবে। তো আমি বিশ্বাস করি বর্তমানে নতুন একটা সরকার এসেছেন, ওনারা এই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। আমাদের ভালো একটা ফরেন কারেন্সি আর্ন করার একটা সুযোগ আছে, এবং আমাদের যে এজেন্সিগুলা যারা আমরা ট্যুরিজম নিয়ে করি, আমরা কিন্তু বেশিরভাগ বিদেশে আমাদের লোক পাঠাই। কিন্তু আমরা এখন চিন্তা করতে হবে যে আমাদের বাইরের থেকে আমরা কিভাবে বাংলাদেশে টুরিস্টদের আনা যায়, সেই ব্যাপারে সরকারের সহযোগিতা এবং এই এজেন্সিগুলো যারা আছে এদেরকে নিয়ে, তাদের মতামত নিয়ে, তাদের একেবারে মাঠ পর্যায় থেকে তাদের মতামত নিয়ে কি করলে ভালো হবে, সেরকম একটা সেমিনার, সিম্পোজিয়াম, সেরকম একটা প্রোগ্রাম তারা চলমান যদি রাখেন, হয়তো সেখান থেকে বেরিয়ে আসবে যে আমরা কিভাবে এই সেক্টরে আগাইতে পারি। ধন্যবাদ জহিরুল হক শিরু, আপনি চমৎকারভাবে নানান বিষয়ে কথা বলেছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তো আমরা আবার সেই শেষ কথা দিয়ে আপনার অনুষ্ঠান শেষ করবো আজকে, যে হাজিরা আসলে যান এখানে পবিত্র হজ করতে, তো সর্বোপরি সেখানে যাওয়ার পরে মানুষের মনের মধ্যে একটা পরিবর্তন আসে। এই ক্ষেত্রে ধরেন অনেক সময় অভিযোগ ওঠে যে এজেন্সিগুলা যারা লোকজন থাকেন তারা অনেক সময়ই হাজিদের সাথে একটু অন্যরকম আচরণ করে থাকেন। তো এই ব্যাপারটা বলে আপনার কাছ থেকে আমরা বিদায় নেব। আমরা ধন্যবাদ। একেবারে সুন্দর একটা কথা বলেছেন, এবং ব্যাপারটা অনেকাংশে সত্য। এই কারণে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে, সারা বাংলাদেশ থেকে হজ যাত্রী কিন্তু হজে যায়, কিন্তু হজ এজেন্সিগুলো কোথায়? হজ এজেন্সিগুলো শুধু ঢাকায়, চিটগঙ্গে, আর কিছু সিলেটে। এখন সিলেটের যে হজ এজেন্সিগুলো আছে, তারা সবাই সিলেট থেকে হাজি হজ যাত্রীদেরকে নিয়ে হজে যান। চিটগং থেকে যারা হজ এজেন্সি আছে, তারা চিটগঙ্গের মানুষজন তাদেরকে নিয়ে কিন্তু হজে যান। বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় যারা হজ এজেন্সি আছেন, তাদের মালিকরা বাংলাদেশের বিভিন্ন জায়গার, কারো বাড়ি ফরিদপুর, কারো বাড়ি রংপুর, কারো বাড়ি পটুয়াখালী, এবং এজেন্সিগুলো সব ঢাকায় অবস্থিত। এখন দেখা যায় আমরা যেভাবে সিলেটের লোকাল পিপুল যারা আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, পরিচিত জন দিয়ে নিয়ে যাই, হ্যাঁ, তারা কিন্তু সরাসরি আমাদের অফিসে আসেন, অসুবিধাগুলো আমাদেরকে বলেন, আমরা সেভাবে ওনাদের প্যাকেজ সাজিয়ে দিই। যদি ওইখানে যাওয়ার পরে আমরা ওনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করি বা ওনাদের সঠিক সার্ভিস না দেই, তাহলে ভবিষ্যতে কেউ আমার সাথে হতে যাবে না। কারণ সিলেট একটা ছোট শহর, সবাইকে চেনে। খুব কম সময়ে একটা প্রচার হয়ে যাবে যে লতিফ ট্রাভেলস আমাকে নিয়ে। তো আমরা অবশ্যই আমাদের গুডউইলটা চিন্তা করি। আরেকটা জিনিস চিন্তা করি, আমি মনে হয় শুধু আমি না, সিলেটের সকল এজেন্সি চিন্তা করে যে এটা একটা পবিত্র এবাদত, এবং এই এবাদতের সাথে আমি যদি, আপনার পবিত্র এবাদতের সাথে যদি আমি সম্পৃক্ত থাকি, এখানে আমারও পরকালে একটা রিওয়ার্ড পাওয়ার সুযোগ আছে। শুধু টাকা ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের ব্যবসা আছে। আমি দেখেন একটা জিনিস চিন্তা করে যে আমার যদি হজ লাইসেন্স, আমার বাবার যদি হজ লাইসেন্স না থাকতো, উমরা লাইসেন্স না থাকতো, তাহলে আমি মাসে একবার সৌদি আরবে যেতে পারতাম। এটা অনেক বড় একটা আল্লাহর রহমত আমি মনে করি। তা আমি যদি এরকম একটা সুযোগ পেয়ে শুধু আমি টাকা বানানোর চিন্তা করি, তাহলে তো আমার দুনিয়া এবং আখেরাতে কিছুই নাই। আপনি দুনিয়াতে আসলেনই কেন? তো আমার মনে হয় সিলেটের বেশিরভাগ এজেন্সির মালিকরা এইভাবে চিন্তা করে, চিটগঙ্গের যারা লোকাল পিপুল নিয়ে যায় তারা ওইভাবে চিন্তা করে,
কিন্তু আমি এখন সব ঢাকার দোষ দিব না, ঢাকা অটোমেটিকলি চলে আসে এই কারণে যে বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে বিভিন্ন বিভাগ থেকে হজযাত্রী যারা তারা মধ্যস্বত্বভোগী দালালের মাধ্যমে এজেন্সির কাছে যায়। ওই এজেন্সির মালিক কিন্তু ওই হাজিদেরকে চিনে না। এখন বললো কি ওই মধ্যস্বত্বভোগী, সে এক্সাম্পল, তারা পটুয়াখালী থেকে 40 জন হাজি নিল, রংপুর থেকে 56 জন হাজি নিল, ফরিদপুর থেকে 52 জন হাজি নিল বিভিন্ন মধ্যস্বত্বভোগী দালালের মাধ্যমে। তো আপনি চিন্তা করেন যে হাজিদেরকে ওই এজেন্সির মালিক চিনেও না, উনি ওনাকে কোনো প্রতিশ্রুতি দেয় নাই, চুক্তিবদ্ধ কারা ওই থার্ড পার্টির সাথে হাজিদের। এখন সে অনেক কথা বলছে, এই করবে সেই করবে, ওইখানে নেওয়ার পরে দেখা গেল যে এজেন্সির মালিকই জানে না তাকে এত কথা বলছে। ওই মালিক কিন্তু সামান্য একটা সার্ভিস চার্জের মাধ্যমে এদেরকে করে দিছে। মূল মালিক কিন্তু ওই বিভিন্ন সেক্টর থেকে যারা আসছে ওরা। এতে হজ এজেন্সির বদনাম হয় এবং বাংলাদেশ সরকারের বিগত সরকার থেকে শুরু করে সকল সরকারি জনগণকে সবসময় সতর্ক করেন যে আপনারা যখনই হজে যাবেন তখনই হজ লাইসেন্স আছে কিনা এটা সবার আগে খেয়াল করেন। কে আপনার চাচাতো ভাই অমুক আমার মামাতো ভাই অমুক আমার মামাতো ভাইয়ের ট্রাভেল এজেন্সি, ওইখানে দিয়ে দিলাম, ওই লোক তো যাকে আপনি দিবেন সে কি আপনাকে সার্ভিস দিবে ওইখানে, না সে আরেকজন হজ লাইসেন্সধারী কারো কাছে আপনাকে বিক্রি করে দিবে। তো এই ব্যাপারে যদি আপনি সচেতন হন, আপনি খেয়াল করে দেখবেন সিলেটে এই ধরনের অভিযোগ একেবারে শূন্যের কোটায়। চিটাগংয়েও আমি যতদূর জানি খুবই কম এই ধরনের অভিযোগ। কারণ এই অভিযোগের মূল কারণটা হয় যারা মধ্যস্বত্বভোগী দালাল বিভিন্ন ঘুরে ঘুরে এজেন্সিকে নিয়ে হাজিগুলা বিক্রি করে, তারা বিভিন্ন ফুলিয়া ফাপিয়ে অনেক জিনিস দিবে বলে। আমি যখন আমার অফিসে যখন একজন হাজি সাহেব আসেন তখন আমি কি পারবো না পারবো সরাসরি উনাকে বলে দিচ্ছি। আর ওই ভদ্রলোক তো অনেক কিছু দিয়ে দিবে বলে উনাকে নিয়ে আসে আমার কাছে, বললো যে এতে আমাদেরও দোষ আছে, আমরা এই মধ্যস্বত্বভোগী দালালদের কাছ থেকে হাজি নিব না, এই ব্যাপারে আমরা স্ট্রিক্ট থাকতে হবে, তাহলে হজের মান, হাজিদের যাত্রী সেবার মান অনেক বাড়বে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ শিরু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আধুনিক কাগজকেও ধন্যবাদ, আমার মতো নগণ্য একজন মানুষকে এত এই ব্যাপারে ডাকার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। আমরা এতক্ষণ জহিরুল হক চৌধুরী শিরু ওনার কাছ থেকে হজ সহ বিভিন্ন বিষয়ে আজকে আলোচনা শুনলাম, তার কথা বলা শুনলাম, এবং আমরা প্রত্যাশা করি যে যে যারা হজে যাবেন তারা অবশ্যই একটি নিরাপদ এবং নির্বিঘ্ন হজ করতে পারেন, যাতে তারা তারা সেখানে যে কার্যক্রমগুলো আছে সেগুলো সুনিপুণভাবে করতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা এবং যে শিরু যেটা প্রত্যাশা করছেন সেটা প্রত্যাশা। আজকে আমরা এ পর্যন্তই আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আমরা নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। ধন্যবাদ সকলকে।